तेरे जाने का गम और नाने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। इरादे फिर से जाने के, तुम ही यहाँ नहीं लाना। मेरे दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है, बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। আহিল নিশির কথার জবাব না দিয়ে এক প্রকার টেনে বেডরুমে ওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লক করে দিল। রাগে সে লাল হয়ে আছে একেবারে, মেজাজটা চড়ে আছে সেই সকাল থেকেই। তাই তো ভার্সিটির গেটে 2 ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে পিক করেছে তাকে। রাগের কারণ সম্পর্কে যদিও নিশি এখনো ভালো করে কিছু আন্দাজ করতে পারেনি, তবে গাড়িটা আহিলদের বাগান বাড়িতে ঢুকতেই নিশি হক চকিয়ে গেল কিছুটা। কিন্তু ততক্ষণে যে তার হাতে কিছুই করার নেই তাও সে বেশ বুঝতে পারছে। দুবার চেঁচাতেই আহিল খেয়ে ফেলবো লুক নিয়ে চোখ পাকিয়েছে তার উপর। একবার বিনা প্রস্তুতিতে সেটা হজম করে গেলেও আর নিতে পারবে না সে, বদহজম নিশ্চিত। গাড়ি থেকে নেমে যে দৌড়ে যাবে তার উপায়ও রাখেনি আহিল। হাত ধরে টেনে একেবারে উপরে নিয়ে এসেছে তাকে। কি করছেন আপনি? দরজা দিলেন কেন? আহিল নিশির হাতটা টান দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। নিশির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে আসার আগে আহিল বেশ খানিকটা এগিয়ে গেল তার দিকে। কি করছেন আপনি? একদম আমার কাছে আসবেন না, সরে দাঁড়ান। আমি বাড়ি যাবো, কাছে আসবেন না, বলে দিচ্ছি। তাই নাকি? তাহলে কি আসবে? ফারাজ ও বুঝি খুব এক্সপেক্টেড? ওর সাথে এত কথা কিসের? নিষেধ করেছিলাম না? ওর সাথে কথা বলে তো মুখে হাসির বাঁধ বানাতে, তাই না? আর সকালে কি যেন বলছিলে তোমাকে ডিভোর্স দিতে? হ্যাঁ, তোমার সাহস কত? তুমি আরিফকে দিয়ে বাবাকে তোমার কাজিনের সাথে আমার বিয়ের কথা বলিয়েছ? হ্যাঁ? ধমক শুনে নিশির আত্মা উড়ে যাচ্ছে যেন। কোনো মতে আত্মা হাতে নিয়ে বলল, লোকটাকে এমনিতে এত ভয় করে, তার উপর এইভাবে তো চেঁচাচ্ছে। আরফি আমার নামটা বলে দিল আপনাকে? বেঈমান গুইসাপের ডিম, বজ্জাতের হাড্ডি। আপনি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছেন, কই আপনি আর কই আমি। আপনি আপনার জন্য বেস্ট, তার জন্যই আর আপনার সাথে মিলও আছে। সারাদিন শুধু পড়াশোনা করে, ওর জন্য আমি মার কাছে কত বকা খাইছি তার হিসেব নেই। তাই আপনার মতো নাইজেরিয়ান অ্যানাকোন্ডার সাথে ওকে বিয়ে দিয়ে আমি বদলা নিব। কথাটা শেষ করেই নিজেই নিজের মুখ চেপে ধরে আছে সে। কি থেকে কি বলে ফেললো সে? এই হয়েছে এক জ্বালা। মুখ একবার চলতে শুরু করলে তাকে থামানো বেশ মুশকিল। এই রে, কি হবে এখন? আজকের পর সেই ধারণা মাথাতে আনতে পারো কিনা দেখো তো। বলে নিশিকে আবারও বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। নিশি নিজের দিকে ডিফাইন করার আগেই তার ঠোঁট আহিলের দখলে। নিশি চোখ মুখ খিচিয়ে ঠোঁট মুখের মধ্যে ঢুকিয়ে নিল আর ক্রমশ আহিলকে নিজে থেকে সরাতে সরাতে। আহিল এটা দেখে আরো রেগে গেল, তাই ওর উপর থেকে সরে এসে হ্যাচকা টানে ওকে শোয়া থেকে তুলে ইচ্ছে করে জামার চেইন একটানে খুলে পিঠের দিকে হাত আর গলা দিয়ে স্লাইড করতে করতে খুব কাছে চলে আসলো।
আহিলের এমন আচমকা আক্রমণে পুরো ভ্যাবাচাকা খেয়ে বড় বড় চোখ করে তাকালো নিশি। চেঁচানোর সুযোগ না দিয়ে আহিল নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ফের। প্রথমে আহিল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেও ও এখন পুরোদমে জেদের বসে বেপরোয়া হয়ে পড়েছে নিশির উপর। নিশির এমন নিজেকে গুটিয়ে রাখা, তার কাছে ঘেঁষতে না দেওয়া, তাকে দূরে সরিয়ে রাখা, এগুলো আর নিতে পারছে না সে। এতটা অবহেলা কি আদৌ তার পাওনা? আজ তার শেষ দেখেই ছাড়বে সে। এদিকে আহিলের এই এহেন আচরণ সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে আহিলের বুক সামনে ধাক্কা দিয়ে যাচ্ছে সে, কিন্তু এতে এক চুলও নড়তে পারেনি আহিলকে। তবে আচমকা জোরের ধাক্কায় আহিল তাল সামলাতে না পেরে পিছনে সরে যায় বেশ কিছুটা। নিশির দিকে তাকিয়ে দেখে কাঁদছে আর ঠোঁট মুছছে। এইটা দেখে আহিল রাগে নিজের আধখোলা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। নিশির চুলের মুঠিতে হাত ডুবিয়ে খামছে ধরল ঘাড়। আমার দেওয়া চুমুর মতো আমাকেও জীবন থেকে মুছে দিল। তারপর হচ্ছে না মিসেস আহিল। আবারও সে মত্ত হলো ঠোঁটের নেশায়, কিন্তু এবার আর সেই নেশার উষ্ণতা নেই, আছে কেবল রুক্ষতা। দাঁতের ঘষায় আর কামড়ে নিশির ঠোঁটের বিহাল দশা ততক্ষণে। জামাটা কাঁধ থেকে নামাতেই নিশি আহিলকে ছুটার জন্য একরকম ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আহিলকে বাধা দেওয়ার আর কোনো শক্তি আর নিশির কাছে অবশিষ্ট নেই। চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছে সে, কিন্তু আহিলের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার সমস্ত অবহেলার গ্লানি মোছাতে ব্যস্ত তখন। ভোর 4টার দিকে আহিল ক্লান্ত হয়ে নিশির পাশে নিশিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে। নিশির মাথার এক পাশে চুমু দিয়ে চুলে পিলি কেটে দিতে থাকে। আজকে রাত্রে এমন হতো না নিশু, তুমি কেন আমায় রাগিয়ে দাও বলো তো? তোমাকে আমি একটু কষ্ট দিতে চাই না জান। তুমি নিশির কোনো সাড়া না পেয়ে আহিল নিশিকে কয়েকবার ডাকলো। তারপর উঠে নিশির দিকে তাকিয়ে দেখে তার সেন্স নেই। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিজে ক্ষত বিক্ষত করে দেওয়া ঠোঁটটাতে আলতো করে ছুঁয়ে দিয়ে নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দুজনেই গোছল সেরে নিল। আহিল নিশিকে তার নিজের একটা শার্ট আর ট্রাউজার পরিয়ে দেয়। শার্টটা পরাতে গিয়ে আহিল বুঝতে পারলো নিশির উপর এভাবে তার হিংস্র হওয়াটা ঠিক হয়নি, কিন্তু এই মেয়েটা তার কাজকর্ম দিয়ে আহিলকে পুরো বিগড়ে দেয়। নিশির এখনো কোনো হেলদোল নেই, আহিলের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তার। পেটের নিচের অংশে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। নিশি ফুপিয়ে কেঁদে উঠল। কি হয়েছে নিশু, কাঁদছো কেন? চোখ বুঝে পেট চেপে ধরে বলল, দাঁড়াতে কষ্ট হচ্ছে। আহিল দেরি না করে ওকে কোলে তুলে নিল। বিছানার দিকে একবার তাকিয়ে নিশিকে অন্য রুমে শুইয়ে দিল। রুমে এসে আহিল বিছানার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আকাশি রঙা বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগগুলো বলে দিচ্ছে তার প্রিয়তমার যন্ত্রণার পরিমাণ। আহিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা তুলে ভাঁজ করে কাভার তুলে আরেকটা চাদর বিছিয়ে দিল। বাড়ির কেয়ারটেকারকে দিয়ে আহিল আগেই খাবারের ব্যবস্থা করিয়ে রেখেছিল। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার জন্য ওভেনে ঢুকিয়ে টাইম সেট করে দিয়ে আরিফকে ফোন দিল। ফোনের আওয়াজে বিরক্ত হয়ে আরফি ঘড়ির দিকে তাকালো, কিন্তু আবছা আলোতে ঘুম চোখে দেখতে পারল না সে। মিটমিট চোখে ফোনের দিকে তাকাতেই সব ঘুম উধাও। আরফি, নিশি আমার সাথে আছে। তুই নিশির বাসায় ফোন করে জানিয়ে দে যে আরো 2-3 দিন তোর সাথে থাকবে। কিভাবে ম্যানেজ করবি আশা করছি তুই নিজেই ডিল করে নিবি। ভাইয়া, নিশি আপু ঠিক আছে তো? তোকে যে কাজটা দিলাম ওরা ঠিক মতো করে আমাকে জানা। আর শোন, বাবা যেন এসবের কিছুই না জানে। ঠিক আছে ভাইয়া, তুই বাড়ি কখন আসবি? নাহলে বাবাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো তাই আর কি। বাবাকে যা বলার আমি বলে দেবো, তোকে অত ভাবতে হবে না। এখন রাখছি। ফোন রাখার পর আরফি বেশ চিন্তিত হয়ে পড়ল নিশির কথা ভেবে, কারণ সে তো ভালো করে জানে যে তার ভাইয়ের রাগ। নিশি আর আহিলের বিয়ের কথা আরফি প্রথম দিন থেকে তো, কিন্তু আরফি যে তাদের বিয়ের কথা জানতো এ কথা শুধু আহিল জানতো, কিন্তু নিশি জানতো না, কারণ আহিল নিজেই আরিফকে জানিয়েছিল। আর এ ব্যাপারে নিশির সাথে কথা বলতেও সেই বারণ করেছিল।
আহিলের কথা মতো আরফি নিশির বাসায় ফোন দিয়ে থাকার কথাটা জানিয়ে দিল। প্রথমে নিশির মা রাগ করলেও পরে আরফি অনেক বলে কয়ে ম্যানেজ করে নিল। আমার ভাইয়ের কথা মতো ব্যাপারখানা ফোন করে জানিয়ে দিল আরফি। আরফির সাথে ফোনে কথা বলে আহিল লবণ গরম পানি নিয়ে নিশির রুমে ঢুকে দেখলো সে বিছানায় অসার হয়ে পড়ে আছে, পেটের উপর হাত রেখে। আহিল যখন রুমে ঢুকছিল আহিলের দিকে এক পলক তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নেয় নিশি। ভোরের আধার কাটিয়ে আলো ফুটতে শুরু করেছে সবে মাত্র। আহিল জানালার পর্দা সরিয়ে বারান্দার দরজা খুলে পর্দা দুভাগ করে হুকে আটকে দিল। বিছানার দিকে তাকাতেই দেখলো নিশি এখনো চোখ খুলেনি, কিন্তু মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঁচকে উঠছে। দেখি বুঝে যাচ্ছে যে কষ্ট পাচ্ছে ভীষণ। পানির বোলটা বেড সাইডের টেবিলে রেখে নিশির দিকে তাকালো সে। মেয়েটার চোখ ফুলে, নাক লাল হয়ে আছে, ছোট ফুলে রক্তবর্ণ হয়ে আছে, কোথাও কেটেছেও হয়তো। কাতুয়া শার্ট পরার জন্য গলার দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। গলার দুপাশে মুখ চেপে ধরার কারণে রক্ত জমে কালচে নীল হয়ে আছে। আহিল এতক্ষণ ধরে যে ওর পাশে বসে আছে তাতে নিশির কোনো হেলদুল নেই। একটা রুমাল পানিতে ভিজাতে ভিজাতে বলল, তোমার বাসায় জানানো হয়েছে তুমি আরিফের সাথে আমাদের বাসায় 2-3 দিন থাকবে। কে জানালো বাসায়? আরফি। নিশি আর কিছু বলতে পারলো না। তাছাড়া তার এখন কোনো কিছু ভাবতেও ইচ্ছে করছে না। আর কিভাবেই বা পারবে? পেটের থেকে পায়ের পাতা পর্যন্ত মনে হচ্ছে কেউ অবশ করে রেখেছে। আর হঠাৎ হঠাৎ এমন চিনচিনে ব্যথায় সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। খুব বেশি খারাপ লাগছে? নিশি মাথা নাড়িয়ে না করলো। আহিল আর কাল বিলম্ব না করে নিচে কাপড়টা নিয়ে গলার দিকটা আলতো করে মুছে দিল। জায়গাগুলোতে কাপড়টা লাগাতেই কামড় দিয়ে ধরলো। নিশি দাঁতে দাঁত চেপে রাখলেও চোখের জল আটকাতে পারে না। এত কষ্ট সে কখনো পেয়েছে কিনা মনে পড়ছে না। এটা কিসের শাস্তি আল্লাহকে দিচ্ছে? গলার দিকটা মুছতে পারলেও বুকের দিকটা মুছতে পারছে না আহিল। তাই শার্টের বোতাম খুলে মুছে দিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল। এখনো নিশি চোখ বন্ধ করে পড়ে আছে, কিন্তু ঘুমায়নি। এটা আহিল খুব ভালো করে বুঝতে পারছে। খাবার খাওয়ার জন্য আহিল অনেক সময় ধরে ডাকছে, কিন্তু নিশি কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না। তাই আহিল কিছুটা জোর করে বালিশে হেলান দিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো। আর খাবো না। আরে 2বার খাবার মুখে দিয়ে কি পেট ভরে যায় নাকি? আর ভালো লাগছে না, পেট ব্যথা করছে ভীষণ। তার একটু খাও না। আহিল আর নিশিকে জোর করলো না। সে নিজের খাবারটা শেষ করে গরম দুধ নিয়ে রুমে চলে এলো। দুধটা খেয়ে নাও, ব্যথাটা কমে যাবে। নিশি কিছু না বলেই খেয়ে নিল, কারণ সেই অসহনীয় ব্যথা থেকে মুক্তি চায়। কিন্তু দুধ তো খেয়ে নিল, এবার তো মনে হচ্ছে সব বের হয়ে আসছে। আরে খাবার সাথে সাথে শুয়ে পড়তে নেই, উঠে বসো। এই বমি করবে নাকি? বলি সাথে সাথে নিশির পিঠে আস্তে আস্তে চাপড় দিতে শুরু করলাম। নিশি আহিলের এই কাজ দেখে বিছানা বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নায় আহিলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তাদের চোখাচোখি হতেই নিশি ঢিকুর তুলল বলে দুধের গ্লাসটা নিয়ে বের হয়ে গেল। বাবার সাথে কাল থেকে কথা হয়নি। গ্লাসটা খাবার টেবিলের উপর রেখে ফোন হাতে নিয়ে বাগানের দিকে চলে গেল সে। ওয়াশরুমে যাওয়ার জন্য নিশি বেড থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে আবারও পেটে হাত রেখে চেপে বসে পড়ল। আবারও সেই ব্যথা দাঁড়ানোর সাথে সাথেই পা ভেঙে আসছে। আসো আমি এগিয়ে দিচ্ছি। আমি নিশির কাঁধে হাত দিয়ে বললাম। কেন? আপনি এগিয়ে দেবেন কেন? কথা না বাড়িয়ে নিশিকে কোলে তুলে নিল। নিশিমণি ওয়াশরুমে কি আমাকে সহ ঢুকবে নাকি? আপনি একটা ডাস্টবিন। আপনাকে আমি বলেছি কোলে নিতে। নিশিমণি তো একটা শিশু, আর শিশুরা তো কোলে কোলেই থাকে বলেই আহিল নিশিকে চোখ মারল। নিশির এই মুহূর্তে ভয়ানক গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ গালি নিশির মনে পড়ছে না। যা আসছে সব ছোটখাটো লোকাল গালি, ওই যে বাপ মা তুলে। কিন্তু নিশি এই গালিগুলো দিতে চাচ্ছে না। সে আহিলকেই গালিগুলো দিতে চায়। যে গালি শুনে আহিল তার দোকান হাত দিয়ে চেপে ধরে তার থেকে সহস্র মাইল দূরে থাকবে। গভীর ঘুমটা হঠাৎ করে কেটে গেছে নিশির।
কিন্তু চোখ খুলতে একদমই ইচ্ছে করছে না তার। বাঁ পাশের গালটা ব্যথা করছে। বিছানায় বালিশ তো এত শক্ত না, কিসের উপর ঘুমিয়ে আছে সে? তাহলে কি ওই কুত্তাটা ঘুমানোর পর তাকে নিচে শুইয়ে দিয়েছে? আজকে খুন করে ফেলবো একদম, কোনো ছাড়াছাড়ি নেই। কয়েকটা গালি মনে পড়তেই নিশি টপাটপ গালিগুলো আহিলকে দিয়ে উঠে বসে পড়ল। গুড ইভিনিং হানি। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিশি আহিলের কণ্ঠটা শুনে এদিক ওদিক তাকালো, কিন্তু আহিলকে দেখলো না। এদিক ওদিক কি খোঁজো? আমি এখানে তোমার নিচে। কথাটা শুনে নিশি ভিমরি খেয়ে আহিলের দিকে তাকাতেই দেখলো সে তার পেটের উপর বসে আছে। আশেপাশে তাকাতেই বুঝতে পারলো এটা আরেকটা রুম। আর একটু ভালো করে তাকাতেই দেখলো এটা তো কালকের রুমটা। আমি এই রুমে কিভাবে এলাম? আমি তো ওই রুমে ঘুমোচ্ছিলাম। ওইটি গেস্ট রুম নিশি, এটা আমাদের রুম, তাই এই রুম নিয়ে আসছি। গেস্ট রুমে কি বাড়ির বউ থাকে নাকি? নিশি চোখটা ছোট করে তাকাতেই, কোলে করে এনেছি, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি বলেছি আমাকে কোলে নিতে। কোলে থেকে নামতেও চাইছিলে না। এক বিন্দু মিথ্যা কথা বলছি না, আর আমি যে মিথ্যা বলি না তা কিন্তু তুমি বেশ ভালোভাবে জানো। আমি তো তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো পুরোই মাঙ্কি স্টাইলে গলা জড়িয়েছিলে, তাই তোমার পাশে শুয়ে পড়লাম, ওই বাধ্য হয়ে আর কি। আচ্ছা বাদ দাও, এবার আমাকে বলো, আমাকে যে ব্যাঙের মতো জাপটে ধরে ঘুমালে ঘুমটা কেমন হলো? আমি ব্যাঙের মতো ঘুমিয়েছি? এই যে এইভাবে পেটের দুপাশে পা দিয়ে বুকের উপর মাথা দিয়ে। বলেই নিশির মাথাটা আহিল আবারও বুকের সাথে চেপে ধরলো। নিশি ঝট করে মাথা উঠিয়ে ভিংচি কেটে বলল, বললেই হলো। তুমি তো এখন আমার পেটের ওপরই বসে আছো, আবার বলছো বললেই হলো? বেশ করেছি, বসে আছি। বাহ, আমার উপর বসে থেকে আমার সাথে হম্বি তম্বি। উঠো, সরো। কোনো কিছু না শোনার ভান করে বেশ আয়েশ করে বসলো। আমার শার্ট ভেজা কেন? আমি কি জানি, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমি আপনার শার্টে হিসি করে দিয়েছি। ওই তুমি দাঁত ব্রাশ করে ঘুমাওনি? ছি নিশু, আমার শার্ট ভিজে দিলে লালা দিয়ে। হ্যাঁ, দুপুরবেলা কে দাঁত ব্রাশ করে ঘুমায়? বাচ্চাদের মতো ঘুমাবো, হাঁ করে আবার লালা পড়ে। ছি ছি ছি। আমি হাঁ করে ঘুমাই। আজকে হাঁ করে ঘুমাচ্ছিলে, তার জন্যই তো। এই আমার কয়েকটা লাইন মনে পড়ছে, শুনবে? আচ্ছা শোনো তাহলে। নিশু একটা শিশু, মাথায় নেই তার কিছু, নিশু বিছানা। বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বেশে। হা আল্লাহ, নিশু! বাজে কথা বললে এভাবেই শাস্তি পেতে হবে। ঘন্টার পর ঘন্টা আমাকে ব্যাঙের মতো চাপে ধরে ঘুমিয়ে লালা দিয়ে আমার শার্ট ভিজিয়ে আবার আমাকেই শাস্তি দেওয়া। ওয়েট, কড়াই গন্ডায় সব উসুল করে নেবো আমি। মিস্টার অলস। বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বসে পড়ল। পেটে অসহ্য ব্যথাটা এখন না থাকলেও হাঁটতে গেলে তলপেটে বেশ লাগছে। অসহ্য লাগছে এখন নিশির কাছে। এতক্ষণ ধরে সারা ঘর পায়চারি করে চুলটা বাঁধার মতন কিছুই পেল না সে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। শেষ তো কোনো উপায় না পেয়ে তাকে টেবিলের উপর থেকে একটা পেন্সিল নিয়ে কাঠির মতো করে পেঁচিয়ে চুলটাকে বেঁধে ফেলল সে। আহিল ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল। সিঁড়ির দিকে তাকাতেই দেখলো বা হাতে পেট চেপে ধরে ডান হাতের রেলিং ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে সে। সোফা ছেড়ে নিশির দিকে এগিয়ে গেল সে। সিঁড়ি দিয়ে নামতে গেলে কেন? পেট ব্যথা নিয়ে? হ্যাঁ, সে দাঁত খেঁচিয়ে আহিলের দিকে তাকালো। আহিল আরে দাঁতগুলো ভেঙে যাবে তো নিশু, পড়ে তো আমাকে কামড়াতেও পারবে না। আহিলের কথায় নিশির এখন নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। কি চাই এই ছেলে তার কাছে? না, আজ একটা বিহিত করতেই হবে, আর সহ্য করা যাবে না। ফজলামো হচ্ছে? আমি ফজলামো করছি আপনার সাথে? কি চান বলেন, কি চান? নিশি সবসময় নিজের রাগ যে তার সব জোর আমার উপর। যখন নিজের যা ভালো মনে হয়েছে তাই আমার সাথে করেছেন। কালকে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন তার। আর কথা বলতে পারলো না নিশি। গলা দিয়ে আর কথা আসছে না, ঠেলে কান্না আসছে। আর শত চেষ্টা করেও সেটা নিশি আটকাতে পারলো না। ছোট উল্টে জোরে জোরে শ্বাস নিয়ে ফোপাতে শুরু করে দিল।
আর চোখের জল সে তো বাঁধন হারা। নাও পানি খাও। জীবনটাকে তেনা তেনা করে দিয়ে এখন পানি খাওয়ানো হচ্ছে। নিশি আহিলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোক পানি খেলো আর মুখ ভর্তি পানি নিয়ে আহিলের মুখের উপর ফেললো। আহিল একটা নিঃশ্বাস ফেলে বলল, রাগ কমেছে? বলার সাথে সাথে বাকি গ্লাসের পানিটাও আহিলের মুখে ছুঁড়ে মারল নিশি। আহিল কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে বা হাত দিয়ে মুখটা মুছে নিল। ইস্যু মুখের পানিটাই স্বাদ ছিল, গ্লাসের পানিটা আবার ফেলতে গেলে কেন? ওটা টেস্ট একদম পানসে। বলে নিশিকে সোফায় বসিয়ে নিচে হাঁটু কেটে বসে পড়ল। নিশি বোঝার চেষ্টা করছে কি করছে আহিল। মাফ টাফ চাইবে নাকি? পাই তো ধরেছে, পা ধরে মাফ চাইবে? এত সম্মান! আহিল 6 ফিট চার্মিং ফেসওয়ালা কোটিপতি বাপের একমাত্র পোলা দি আহিল মাহমুদ তার পা ধরে মাফ চাইবে? ভাবা যায়? তাজ্জব ব্যাপার। গর্বে নিশি নিজের পাখানা বুকে চেপে ধরতে ইচ্ছে করছে। সেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে পারলে তো আইডিটা তার সেলিব্রিটি হয়ে যাবে। ফোনটা কই? এ কি? হাফ প্যান্ট পায়ের পাতার নিচে ফেলে ঘুরে বেড়াচ্ছ, পরে কি হবে আপনার এখানে একবার ভেবে দেখেছো? কথাগুলো বলছে আর পরপর দুটো হাতের উপর দিয়ে ট্রাউজারের বাড়তি অংশটা ভাঁজ করে দিচ্ছে। আপনি মাফ। কি বলছো? আমি আপনাকে যা বলেছি তার উত্তর দিন আগে। আর এসব আজে বাজে কথা বন্ধ করুন। কোন কথা? আপনি এড়িয়ে যাচ্ছেন। আমি তখন আপনাকে যে কথাগুলো বলেছি তার কথা বলছি। আর কেই বা বলবেন? বলার মতো কিছু থাকলে তো বলবেন। তখন তোমার কথার উত্তর দিলে শুধু ঝগড়া হতো নিশু। আমাদের সম্পর্কে এইসব কিছুই এলাও, কিন্তু ঝগড়া করে দূরে থাকা নো এলাও, বুঝলে? আর নিশু তো একটা পিচ্ছিদের কথা কানে তুলতে নেই। পিচ্ছিটা যখন বড় হবে তখন নিজে নিজে বুঝে যাবে। নিশিকে কোলের উপর নিয়ে আহিল নিশির গাল টেনে দিল। একদম গাল ধরে টানাটানি করবেন না। আমার গালটা কি আপনার বাপের সম্পত্তি নাকি? নিশির কথায় আহিল বেশ মজা নিয়ে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। এমন রাক্ষসী হাসি আসছেন কেন? নিশু, তোমার গালটা আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? এটা তো আমার বাপের একমাত্র ছেলের সম্পত্তি। বলি নিশির গলায় আহিলের চাপদারিওয়ালা গালটা ঘষে দিল। বলি নিশি আহিলের হাতের লোমটা টেনে ছিঁড়ে দিল। আহ মাবুদ, নিশু, এটা কি হলো? আপনি কি করছিলেন? আমি তো আদর করছিলাম। তাহলে আমিও তাই। পাঁজির হাড্ডি কোথাকার! এটাও না আদর? সারা বিকেল আমার উপর ব্যাঙের মতো জাপটে ধরে ঘুমিয়েছে, যে আমি জড়িয়ে ধরতে গেলাম অমনি ঝাড়া দিয়ে হাত ফেলে দিল। মাথা তুলে আমাদেরকে মিটমিটি করে তাকিয়ে ঠোঁট উল্টে বুকের মধ্যে দাম দুম করে কিল বসিয়ে আবার আমার বুকেই মুখ গুজে শুয়ে পড়লো। এই একদম মিথ্যে কথা বলবেন না। বাহ, তোতলামি গুলো আছে দেখছি। বাহ, কি কপাল আমার! ব্যাঙের মতো ঘুমাইল, লালা পড়ে আবার। এখন দেখি, থাক আর বললাম না বাকিগুলো। নিশির রাগে এখন আহিলকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এই ছেলেটা অলওয়েজ তাকে পিঞ্চ করার ধান্দায় থাকে। না, গালিগুলো না শিখলে হচ্ছে না। গালি শিখার পর সকাল বিকাল গালি ছাড়বে সে আহিলকে। চোখের সামনে পড়লেই গালি, আর কোনো কথা হবে না। গালি দিয়ে এই ছেলেকে জীবন থেকে ভাগাতে হবে। বড় লোকের আদরের ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করেছে, নিশ্চয়ই হজম হবে না। উফ, এই মুহূর্তে রাগ পালিয়ে এক অসম্ভব রকমের পৈশাচিক আনন্দ হচ্ছে তার। আহিল নিশিকে যতবার দেখছে ততবারই সে কিছু না কিছু খাচ্ছে। সারাক্ষণ কিছু না কিছু সে খেয়েই চলেছে। এটাকে চলন্ত ছোটখাটো একটা খাবারের দোকান বললে ভুল হবে না। আজ কি হলো তার? সেই সকালে কিনা একটু মুখে নিয়েছে, তারপর আর খাওয়ার কোনো খবরই নেই। সারাক্ষণ আমাকে তার টেনশন করতে হবে। উফ, কই এটা? নিশি, নিশি! নিশিকে ডাকতে ডাকতে আহিল টিভি রুমে এসে ঢুকলো। নিশি এক মনে টিভিতে বক্সিং ম্যাচ দেখছে। কয়টা বাজে নিশু? নিশি আহিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আমি কিছু জিজ্ঞাসা করেছি নিশু? তুলে একটা আছর মারবো, কিন্তু পটর পটর বন্ধ হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, দুপুরে খাবার না খেয়ে পরে পরে ঘুমাইছে। মারছি না মার, আমার সাথে এসব ট্রেনিং বিডিং চলাফেরা চলবে না বলে দিলাম কিন্তু। ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি রাস্তার ফকিন্নি? ঘুম পাইলে কি ঘুমাবো না নাকি? বেস্তি লোক কথা কর। আমি ব্যস্ত না কাজে, সেটা পরে বোঝাবো। এখন আর একটা কথা না বাড়িয়ে ডাইনিং এ গিয়ে বসো, যাও। নিশি আহিলের কথায় এক চুলও নড়ল না। আমি কি বললাম কারে যায়নি? শীঘ্রই এখান থেকে উঠে ডাইনিং এ গিয়ে বসতে বলেছি, ফাস্ট।
আহিলের চেঁচানোতে নিশি একটু কেঁপে উঠল। সে আহিলের দিকে আর তাকালো না। জোরে সোরে পা ফেলে হাঁটতে গিয়ে পেটের ব্যথাটা আবারও চিলিক দিয়ে উঠল তার। বা হাতে পেট চেপে ধরে আস্তে আস্তে চলে গেল নিচে। উফ, এই মেয়েটা না, আল্লাহ! দেখছে আমি রেগে আছি, কইটা চুপ থাকবে তা না, তিনিও গলা রক ফুলিয়ে সমান হয়ে চেঁচাবে। আর দেরি না করে আহিলও নিচে নেমে এলো। নিশি বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসলো। আহিল দুজনের খাবার দুটো প্লেটে সার্ভ করে নিল। আমি মাছ খাবো না। পিছনে একটাও নিচে পড়বে না, জলদি খাওয়া শুরু করো। নিশি আর কোনো কথা না বলেই খাওয়া শুরু করলো। আহিলের খাওয়ার মাঝেই ফোন আসলো। যা বলছিলি তাই তো আনলাম। খাওয়ার পর বেশি প্রবলেম হবে না তো? ঘুমের কথা বলতে হবে না ভাই, এর ঘুমই শেষ হয় না। আচ্ছা, রাখছি এখন। আহিলের কথা শেষ হতে হতে নিশি খাওয়া শেষ করে উপরে গিয়ে আবারও টিভির সামনে সোফায় গুটিসুটি মেরে বসে পড়ল। বক্সিং চলছে ফিন বেইলর আর নাকামুরার মাঝখানে। দারুণ একটা ম্যাচ হচ্ছে। একটা আরেকটাকে পটকিয়ে পটকিয়ে মেরে থেতলে দিচ্ছে। নিশির এই মুহূর্তে আহিলকে এইভাবে মেরে থেতলে দিতে ইচ্ছা করছে। এই মুহূর্তে আহিল আর কোনো টেনশন নিতে চাচ্ছে না। একে তো নিশি তাদের সম্পর্কটা নিয়ে অবুঝের চেয়েও 3 ধাপ এগিয়ে। সবকিছু গুছিয়ে উঠতে আরো সময় দরকার আহিলের। আর সবকিছু গুছানোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিশি। এই পিচ্চিটাকে আহিল আরো সময় আর ভালোবাসা দিয়ে ঘরে লক্ষ্মী করে রাখতে চায় সারা জীবনের জন্য। নিশির বয়সটাও কম, 19 বছর পূর্ণ হতে আরো কয়েক মাস বাকি। এখন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হবে না। তাছাড়া কাল যা করেছে আহিল সম্পূর্ণ নিশির উপর জেদ থেকে। আর এই সবকিছু ভেবেই আহিল আজকে দুপুরে ফারাজের চেম্বারে হাজির হয়েছিল। সবকিছু ফারাজকে খুলে বলার পর সে কিছু সময় চুপ করে থেকে মুচকি হাসলো। আহিল তার এই হাসিটাতে মোটেও খুশি হলো না। ছোটবেলার বন্ধু না হলেও তার থেকে কোনো অংশে কম না সে। আর সে যেহেতু তারা নিশার ব্যাপারে শুরু থেকে জানে, এর জন্য আহিল তার কাছে এসেছে। তার সাথে সাথে ডাক্তার আর গাইনি হওয়ার সুবাদে বাচ্চা নেওয়ার পরিকল্পনা নিয়ে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। আহিলের ভাবনা থামিয়ে দিয়ে ফারাজ বলতে শুরু করলো, দেখ, বাকিদের মতো কালকের ঘটনা নিয়ে আমি তোকে বকাবকি করব না, তোর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু বন্ধু, রাগটাকে সম্পর্কে আনছিস কেন? বিয়ে করছিস 3 মাস, এতদিন যখন সময় দিলি নিশাকে। ফারাজ দেখ, তুই ভালো করে জানিস আমাকে আমি কেমন, কিন্তু প্রতিটা কাজ আমার মতের বিপরীতে। সে আমার জন্য তার ফুফাতো বোনের বিয়ের কথা বলিয়েছে, আরিফকে দিয়ে বাবার কাছে, আবার আমাকে বলেছে তাকে ডিভোর্স দিতে। আমি তোকে এত ভালোবাসি, সেইটা কি ও চোখে পড়ে না? হ্যাঁ, আমি যদি ভুল না হই আহিল, তুই আমার আর নেশার সম্পর্কটা নিয়ে জেলাসি ফিল করিস। আহিলের ভিতরটা ধক করে উঠল ফারাজের কথা শুনে। আহিলের ফারাজের প্রতি জেলাসি কাজ করে। ব্যাপারখানা সত্য, সে কখনো নিশিকে কারোর সাথে ভাগ করতে পারবে না, নিশি চাইলেও না। তুই দেখ আহিল, তুই তোর বাচ্চা বউ সামলা। আমি আমার মডেলিং গার্লফ্রেন্ড নিয়ে বেশ আছি। আমার খুব ভালো বন্ধু আহিল। আমি আর নিশা একে অপরের সাথে সব ব্যাপারে খুব সহজে বলতে পারি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বেশ সুন্দর। প্রতিটা সম্পর্কের সূচনাহীন এই বন্ধুত্ব। আহিল ফারাজের কথায় হাসলো খানিকক্ষণ। বাড়িতে তো জানাস নাই, তা বেবি প্ল্যানিং কি? এখন এসব নিয়ে ভাবছি না, এখন পুরো কনসেন্ট্রেশন আমি নিশিকে দিতে চাই। দ্যাটস গুড। নিশার রেজটা পারফেক্ট হোক, দেন ধীরে সুস্থে প্ল্যানিং করে নিবি দুজনে মিলে। আর শোন, মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্রাভেস্ট্রিক পিল 72 ঘন্টার মধ্যেই নিতে হয়। আর যে ডক্টর নিশান, সব কিছুর জন্য একটা সময় দরকার, সেটাকে দিস। নেক্সট টাইম প্রোটেকশনের ব্যাপারটা তুই হ্যান্ডেল করিস। আপাতত আমি একটা নাম প্রেসক্রাইব করে দিচ্ছি। আহিল ফারাজের সাথে আরো কিছু সময় কথাবার্তা বলে বাড়ির পথে রওনা দিল। কয়েকদিনে এই মেয়ে যে একটা বাজে অভ্যাসের মতন প্রিয় হয়ে উঠেছে ওর। বিয়ের আগে ভেবেছিল বিয়ে করে সব চিন্তা থেকে মুক্ত হওয়া যাবে, আর এই প্রচন্ড রকমের প্রিয় বাজে অভ্যাসটাও হয়তো কিছুটা কমে যাবে, কিন্তু হলো না। হলো তার উল্টো। বিয়ের পরে এই বাজে অভ্যাসটা ভয়ঙ্কর বাজে অভ্যাস থেকে ব্যাধিতে পরিণত হয়ে উঠেছে তার।
আহিল এই বাজে অভ্যাসটা তার সারা জীবন চায়, সারা জীবন। খাবার শেষ করে আহিল উপরে চলে গেল। নিশিকে আবারও টিভির সামনেই পাওয়া গেল। আহিল নিশির দিকে মুখ করে এক হাঁটু ভাঁজ করে তার পাশের সোফায় বসে পড়ল, কিন্তু এতে নিশির বসার কোনো পরিবর্তন হলো না। আমার জন্য ওয়েট করলে না কেন? নিশি চুপ। সে আর এই ছেলের সাথে কোনো কথায় নিজেকে জড়াতে চায় না। সে কথাবার্তার শেষ পরিণাম হিসেবে দেখা গেল এই ছেলে তাকে নানা কথা শুনিয়ে দিচ্ছে। নাও পিলটা খেয়ে নাও। আমি নিচে দিকে এগিয়ে দিলাম। কিসের পিলেটা? খাওয়াই দাওয়ায় খাতির যত্ন করে কি মেরে ফেলবে নাকি? আমরা এখন কোনো বেবি প্ল্যানিং করছি না, এটা তার পিল। আমার নিশু ব্যাংচি বউটা যখন ব্যঙ্গমী হবে তখন আমার একটা ছোট্ট বাবু প্ল্যান করব, কিন্তু এখন না। আমি নিজেই নাক টেনে বললাম কথাটা। নিশির মাথার উপর দিয়ে গেল আহিলের কথাবার্তা। ব্যাং ব্যাঙাচি কি বলছে এই ছেলে, তবে তার কথার সারমর্ম নিশির কাছে ঝাপসা হলেও খুব একটা অস্পষ্ট না। সবকিছু সিদ্ধান্ত যখন আহিল একা নিবে বলে ঠিক করেছে, নিক। মেনে নেওয়ার দায়িত্বটা না হয় নিশি একাই পালন করে যাবে। তাই আহিল যখন নিশির সামনে পানির গ্লাসটা ধরল, নিশি খুব স্বাভাবিকভাবে তার হাত থেকে গ্লাসটা নিল। পুরো পানি শেষ করো নিশু। আহিল গ্লাসের নিচে হাত থেকে নিশির মুখ থেকে গ্লাস সরানো ভাগি বলে উঠল। নিশি গ্লাস মুখে কামড়ে ধরে আছে যাতে পানি না খাওয়াতে পারে আহিল, কিন্তু আহিলও ছাড়ছে না। এবার নিশি দাঁতে ব্যথাও পাচ্ছে, কারণ আহিল গ্লাসে ঢিল দিয়েছে আর নিশির হাত দুটো ওর আরেক হাতের মুঠোয় ভরা। নিশি এবার মুখটা কালো করে আহিলের দিকে তাকালো। বিপরীতে আহিল একটা পৈশাচিক হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো খাবে কিনা। বাধ্য হয়ে নিশি আত্মসমর্পণ করলো। না হলে এই ছেলে যা শুরু করেছিল, আর কিছু সময় ধরে থাকলে সামনের দিকের উপর নিচের 4টে দাঁত থেকে 3টে নিশ্চিত খুলে আসতো। মুখের ভিতর একটা ছোটখাটো দরজা। ব্যাপারখানা ভাবতেই নিশির চোখে দরজাওয়ালা দাঁতের হাসি দেওয়া ছবি ভেসে উঠল। উফ, কি বিচ্ছিরি। আহিল হঠাৎ করে নিশির পাশ থেকে উঠে রুমের বাইরে চলে গেল। নিশি এক পলক সেদিকে তাকিয়ে আবারও টিভিতে মনোযোগ দিল। নিশু এদিকে ফেরো। পারবো না। আরে এদিকে না ফিরলে অ্যান্টিবায়োটিক লাগাবো কি করে? লাগাবো না। দাগ হয়ে যাবে নিশু। হোক, আপনার নামে পুলিশে মামলা করার সময় এগুলো হবে স্ট্রং এভিডেন্স। ও আচ্ছা, তা আমার দোষ জানতে চাইলে কি বলবা? বলবো আপনি আমাকে ধরে এনে ইচ্ছা মতো মার দিয়েছেন। এগুলো বুঝি মায়ের দাগ? আচ্ছা, আমাকে যখন জিজ্ঞেস করবে আমি শুধু শুধু তোমাকে কেন মারছি, তখন কি বলবা? শুনবা না? বলবেন। বলবো তো। কি বলবেন? বলবো এই মেয়েটাকে চোর, আমার বাড়িতে চুরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আমি চোর? এই মেয়ে প্রথমে আমার মন চুরি করেছে। এর জন্য আমি কিন্তু তাকে কিছুই করিনি, কিন্তু পরে সে আমার মনকে আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাইলে আমি তাকে এই শাস্তি দিই। কথাগুলো বলতে বলতে আহিল ক্রিম লাগাতে শুরু করে দিল। কি? আমি চোর? আমি আপনার মন চুরি করেছি? ও হ্যালো, আপনার মন এখনো আমার বাড়ির দরজার বাইরেই আছে, আর আপনি আমাকে কিচ্ছু করেননি। নিশু ছটফট করছো কেন? শান্ত হয়ে বসবে তো নাকি? আমার ক্রিম লাগানোর দরকার নেই, ছাড়েন। নিশি আবার উঠতে গেলে আহিল নিজের পায়ের উপর একবার তুলে দিয়ে চেপে বসে যাতে সে উঠতে না পারে, কিন্তু নিশি থামছে না। সে ছটফট করে শেষ পর্যন্ত চুপ মেরে আছে। কি শক্তি শেষ? কিছু না, বল। মুখ অন্যদিকে ফিরিয়ে নিল সে। গালের দাড়ি ঘষে দেবো কিন্তু, ওইদিকে মুখ ফেরালে কেন? আহিলের চোখে মুখে বিস্ময়। সে চটজলদি নিশির কপাল, গাল, গলা আর হাত পায়ের তালুতে টেম্পারেচার চেক করলো। কি আশ্চর্য, আপনি এভাবে হাত পা গাল ধরে টানাটানি করছেন কেন? তোমার শরীর এখন ঠান্ডা হয়ে গেছে কেন? আমি মারমেইড, এই জন্য। ফাজলামি না, একটা দেবো বলেই আহিল আবার কপালে হাত দিতে লাগলো। কিছুটা পিছিয়ে গিয়ে একদম না। কথায় কথায় গায়ে হাত দেওয়ার ফোন দি, লোকাল বাসের কন্ডাক্টর কোথাকার। আহিলের চোখ কপালে। কি বললো এটা? গালি দিল নাকি? আহিল বুঝতে পারছে না, তার মাথা হ্যাং হয়ে আছে। শেষকালে নিশি তাকে লোকাল বাসের কাউন্টার বানিয়ে দিল। এই মেয়ের বদৌলতে আর কি কি যে তাকে শুনতে হয় আল্লাহ মালুম। এত ভালোবাসার এই ফল লোকাল বাসের কন্ডাক্টর।
কথার কি ছিঁড়িছাদ। নিশি আহিলকে অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ছেলের সাথে পরিচয় হবার পর থেকে নিজের ঠোঁট দুটোকে নিশির আর নিজের মনে হয় না। নিজের জমির উপর অন্যের দখল, ব্যাপারখানা এমন হয়ে দাঁড়িয়েছে এখন। কিল, থাপ্পড়, ধাক্কা কোনোটাই কাজে আসছে না, বরং আরো চেপে ধরছে। এত শক্তি কোথায় পায় এই ছেলে? চেষ্টা করতে করতে নিশির হাত দুটো এখন ব্যথা করছে। নিশির ছটফটানোতে আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। ভালোবাসে বলে কি মাথা বেঁচে দিতে হবে নাকি? ভুলের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, তবে শাস্তিটা হবে একদম আহিলের স্টাইলে। আহিলের ভাবনায় ছেদ ঘটালো নিশি। সে বাহাত দিয়ে আহিলের নাক চেপে ধরেছে, আর তার সাথে ছোট শ্বাস নেওয়ার মতো কোনো ফাঁকও রাখেনি সে। আর আহিল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশি ছাড়ছে না, আরো জেকে ধরেছে। আচমকা নিশির কাছে আহিল হতবম্ব প্রায়। নাক এমন ভাবে ধরেছে যে নখ ডেবে যাচ্ছে। একে তো শ্বাস নেওয়া যাচ্ছে না, তার উপর ছাড়ছেও না। আহিল এক ঝটকায় নিশিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নাক চেপে ধরেছিলে নাকি ছিঁড়ে ফেলার ফন্দি করছিলে? কোনটা? ও বাপরে! সেম হেয়ার। আপনার কি ফন্দি চলে আমার ঠোঁট নিয়ে? এটা হচ্ছে বাজে কথা বলার শাস্তি। আমিও বাজে কাজের শাস্তি দিয়েছি। তাই তো, খুব বাহাদুরি। কিসের ভিত্তিতে? এর রাক্ষসী মার্কা নখে ঘ্যাচাং করে কেটে দিলে তো শেষ। গাধার মতো কথা বলবেন না তো। আগে জেনে আসেন নখ কাটলে কেমন আওয়াজ হয়, পরে আইসেন নিশির নখ কাটতে। ঘ্যাচাং করে নাকি নখ কাটবে? এই মুহূর্তে আহিলের নিশির সাথে কথা জড়ানোর কোনো ইচ্ছাই নেই। এখন তার এক গ্লাস পানি বড্ড প্রয়োজন। গলাটা ভীষণ রকমের শুকিয়ে আসছে তার। ল্যাপটপে পেন্ডিং কাজগুলো হাফ কমপ্লিট করে রাতের খাবারের জন্য আহিল নিশিকে ডাকতে টিভি রুমের দিকে গেল, কিন্তু নিশিকে সেখানে পাওয়া গেল না। নিশিকে টিভি রুমে দেখেই সে নিচে গিয়ে কাজ করতে বসেছিল, এখন আবার কই গেল? অবশেষে নিশিকে বেডরুমে পাওয়া গেল, কিন্তু কিছুতেই খাওয়ানোর ব্যাপারে নিশিকে রাজি করানো গেল না। আহিল তাই আর বেশি জোর করলো না। রাতে কারো কান্নার শব্দে আহিলের ঘুম ভেঙে যায়। নিশে ঘুমাচ্ছে, বমি করে ফ্লোর ভাসিয়ে ফেলেছে। এটার জ্বর একদম সহ্য করতে পারে না, তাই এমন করছে। আহিল কপালে হাত দিয়ে দেখলো তাপমাত্রা বেশি না, তবে জ্বর উঠবে যা আন্দাজ করেছিল। সরাসরি ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা। কিছুক্ষণ নিশার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঔষধের বক্সটা বেডসাইড টেবিল থেকে বের করলো, কিন্তু নিশি আহিলকে কোনোভাবেই কাছে যেতে দিচ্ছে না, সামনে ধাক্কিয়ে যাচ্ছে। এত শক্তি পেল কই? জ্বরের ঘোরে কি শক্তি বেড়ে গেছে নাকি? তাপমাত্রা আস্তে আস্তে বেড়েই চলেছে। এদিকে জ্বর কত সেটাও চেক করতে পারছে না, না পারছে ঔষধ খাওয়াতে। হাত পায়ের তালু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আহিলের এবার প্রচন্ড রকমের উপর মেজাজ খারাপ হচ্ছে। সজ্ঞানে যেমন ঘাটতেরা তেমনি অজ্ঞানও ঘাটতেরা। নরমভাবে কোনো অবস্থায় একে হ্যান্ডেল করা যাবে না। জোর করে নিশিকে ওষুধ খাইয়ে দিয়ে বুকের উপর নিয়ে শুয়ে পড়ল আহিল। এখন আর কোনো ছটফটানি নেই তার। এখন নিজে থেকে একদম গুটিসুটি মেরে আহিলের সাথে লেপটে আছে। নিশু, তোমার সাথে আমার ভালোবাসার ভাষাটা জোরের কেন? এত বাজছে আমি, সব সময় আমার নাকে দম করে রাখবে বলে আমি নিশির মাথার একপাশে চুমু এঁকে দিলাম। ভোরের দিকে আহিলের ঘুমটা ভেঙে যায়। নিশি ঘামছে, এতক্ষণে জ্বরটা ছাড়ছে। শরীর এখন মুছিয়ে না দিলে ঘাম শুকিয়ে গিয়ে আবার ঠান্ডা বেঁধে যাবে। আহিল আর দেরি না করে নিশির হাত পা মুছে দিয়ে নিজেও গোসলটা সেরে ফেলল। সারা রাতে খুব একটা ঘুমও হয়নি তার। কি করে হবে? ওষুধ খাওয়ানোর পর মনে হচ্ছে টেম্পারেচারটা আরো বেড়ে গেছে। এত রাতে ডাক্তারও ডাকা যাবে না, কারণ প্রপার শহর থেকে অনেকটা বাইরে আছে তারা। পারাজের ইনস্ট্রাকশন অনুযায়ী জল পট্টিটাও নিশি করতে দেয়নি। শীত লাগছে বলে কপাল থেকে পট্টি নিয়ে ঢিল দিয়ে ফেলে দিয়েছে সে। আর এদিকে জ্বরের ঘোরেও বকবকানি থামায়নি সে। রাজ্যের সমস্ত কথা ঝুড়ি নিয়ে বসেছে সে। আবার একা একাও কথা বলবে না। আহিলের শুনতে হবে, শুধু শুনলে হবে না, উত্তরও দিতে হবে। আহিল যখন নিশির কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো, তখন নিশি নিজ দায়িত্বে আহিলের নাক টেনে চুল টেনে পেটে চিমটি কেটে আহিলকে উঠিয়ে দিত। আহিল আর কি করবে? তার হয়েছে এক বিহাল দশা।
একদিকে নিশির বকবক আর আরেকদিকে টেনশন। কতবার সে কপালে গলায় হাত দিয়ে টেম্পারেচার চেক করেছে, তার কোনো ইয়াত্তা নেই। ওয়াশরুম থেকে তোয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে বেডের পাশে এসে দাঁড়ালো আহিল। বিছানার মাঝখানে হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে নিশি। সারা রাত নিজের জ্বরে পুড়েছে আর আমাকে জাপটে ধরে সেদ্ধ করেছে। নিশার কত কিছুর এক্সপিরিয়েন্স যে তুমি আমাকে করাবা খোদাই জানে। আমি মুচকি হেসে নিশার কপালে হালতো করে চুমু দিয়ে বললাম। নিশির ঘুম ভাঙলো বেলা 9টার দিকে। বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেহটা তার একদম বিছানার সাথে মিশে আছে। কিছুক্ষণ শোয়া থেকে নিশি উঠে বসলো। নিজের গায়ের ঘামের গন্ধে তার নিজেরই কেমন গা গুলোচ্ছে। সামনের দিকে তাকাতেই দেখলো আহিল রুমের ডিভানে বসে পেপার পড়ছে। চোখাচোখি হতেই গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। আহিল নিশিকে ফ্রেশ হতে বলে কালকে ফারাজের সাথে দেখা করে আসার পথে শপিং করে আনা ড্রেসগুলোর কাবার্ড খুলে দেখিয়ে দেয়। ফ্রেশ হবে বলে ওয়াশরুমে ঢুকলেও নিশি গোসল দিয়ে তারপর বের হয়। আহিল নিশিকে ব্রেকফাস্টের জন্য ডাকতে এসে নিশিকে দেখে একদম হা হয়ে গেছে। হা করে আছেন কেন? আই জাস্ট অ্যামেজড। নিশু আমার ড্রেসিং সেন্স দিন দিন শুধু ইমপ্রুভই হচ্ছে। ফ্যাশন ডিজাইনটা পড়লে বেশ হতো। চলো চলো ব্রেকফাস্ট করতে হবে, আসো বলেই আমি নিচে যাবার পথ ধরলাম। নিশি এখন নিজেই হা হয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? যেভাবে হা করেছিল নিশি তো ধরে নিয়েছিল এই বেটা ক্রাশ খেয়ে বাঁকা হয়ে কয়েকটি কবিতার লাইন আওড়াবে। তা না, উল্টো নিজের সুনাম করে গেছে। অবশ্য কবিতা জানলে তো বলবে। রান্না করার জন্য আহিল কেয়ারটেকারকে দিয়ে তাদের পরিচিত বুয়াকে আনিয়ে নিয়েছে। সকালের নাস্তা দিয়ে তিনি রান্নাঘরের হাল ধরলেন। অনেকদিন ধরে কাজ করছে আসমানি এই বাড়িতে। সে ছোট থেকে আহিলকে দেখে আসছে। সে এ বাড়িতে যতবার তারা বেড়াতে এসেছে ততবারই কাজের জন্য আসমানির ডাক পড়েছে। আহিল নিশিকে বসিয়ে তার অপোজিটে বসে পড়ল। নিশিকে দেখে আসমানির চোখ ছানা পড়া। এত বড় ঘরের পোলা, কত ভালো মা বাপ, কিন্তু মাইয়া নিয়ে উঠা বসা। সাহেব কি জানে কিছু, নাকি বিয়া করা বউ? বউ হইলে তো আমার বিবি সাহেব খবর দিত। এদের বাড়ির এমন কোনো অনুষ্ঠান নাই যাতে আসমানির ডাক পড়ে নাই। কথাগুলো ভাবতে ভাবতেই আসমানি তাদের দুজনকে নাস্তা পরিবেশন করলেন। নাস্তায় ডিমের অমলেট দেখে গন্ধে গা গুলাচ্ছে নিশির। আমি ডিম দিয়ে পরোটা খাবো না বুয়া খালা, আপনি আমাকে চিনি এনে দেন। আসমানি নিশির ফরমাইশ দেওয়াতে বেশ বিরক্ত হলেন। বয়স তো বেশি হইব না, এইটারে দেখা কেউ কইব রাস্তাঘাটের মাইয়া। আপনার কি দেখে মনে হয় বুয়া খালা আমি রাস্তায় থাকি? আপনি জানেন আমার বাবার কত বড় বাড়ি? অবশ্য আপনার জানার কথাও না। একদিন আপনাকে আমার বাড়ি নিয়ে যাবো, কেমন? হায় আল্লাহ, এই সেমরি মোর কথা শুনি লাইছে দি, তয় মই তো আসতেই কইছিলাম। জবাবে আসমানি শুধুমাত্র মাথা ঝাঁকালো। নিশি আবারও বলল, আচ্ছা বুয়া খালা, আমাকে যে রাস্তার মেয়ে বললেন, আমাকে কি দেখতে ফকিন্নির মতো লাগে? আসমানির নিশির কথা শুনে কেঁদে দিবার অবস্থা। আর এদিকে আহিল রুটি ছিঁড়ে হাতে নিয়ে বসে আছে। আসমানের কথা সারমর্ম নিশি বুঝতে না পারলেও আহিলের বুঝতে কোনো অসুবিধাই হলো না। আচ্ছা, নিশিকে আসলেই বুঝতে পারেনি? অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে। ভাবতে ভাবতে আনমনেই আহিলের চোখ নিশির দিকে গেল। না, আহিল যা ভাবছে নিশি যে তার ধারে কাছেও ঘেঁষছে না, তা নিশিকে দেখেই বোঝা যাচ্ছে। এবার আহিল একটু দম নিয়ে আসমানের দিকে তাকালো। আসমানের বাজে মন্তব্যের বিপরীতে নিশির দুটো সামান্য কথাই যেন তার মুখে কালো মেঘে ছেয়ে গেছে। কি আশ্চর্য, তাই না? বাজে মন্তব্যের উত্তরে যে দুটো ছেলে মানুষের কথাই এত লজ্জা দিতে পারে তা আহিল আজ জানতে পারলো। অথচ যে লজ্জাটা দিল সে জানতে পারলো না। কথাগুলো ভাবতে ভাবতেই আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে আহিলের রাগটা আসমানের উপর থেকে পড়ে গেছে। নিশির প্রতি তার ভালোবাসার উপর এক ধরনের অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে তার সমস্ত শরীর আর মন জুড়ে। খালা। আসমানি মুখটা কালো করে জি বলল। মনে মনে সে প্রস্তুতি নিয়ে ফেলেছে কিভাবে মাফ চাইবে। যদিও তার বয়সের সাথে মাফ চাওয়াটা বেমানান, কিন্তু তারপরও সে চাইবে। খালা, আপনার সাথে তো পরিচয় করানো হয়নি। ও হচ্ছে নিশি, আপনাদের বৌমা।
আসমানি প্রচন্ড লজ্জা নিয়ে খুব কষ্টে হাসলো। ও হচ্ছে নিশি। আমার কি বাপ মা নাই? আমি কি এতিম? আরে কি আশ্চর্য, আমি কখন এই কথা বললাম? তো আমার স্যার নেম বললেন না কেন? নিশি এতিমের মতো একটা নাম বলে দিল। মনে হচ্ছে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বড় হয়েছে, আর ডাকার জন্য রাস্তাঘাটের মানুষই নামটা ঝুলিয়ে দিয়েছে। এমনিতেই বুয়া খালা আমার রাস্তার মেয়ে ভাবতেছে। আল্লাহ, এই কথাটা আমার ভাবনা ধারে কাছেও ছিল না। এত প্রতিভা কই রাখো তুমি? চোরকে দেই গুপ্তধনের খোঁজ। রিয়েলি? সিরিয়াসলি নিশু? দিন দিন যে হারে চোর বাড়তেছে, পাহারাদার লাগবে নাকি? তাতেও ভরসা পাই না। শেষকালে দেখা গেল পাহারাদার বেটাই চোর। এইবার এসব বাদ দিয়ে বুয়া খালাকে আমার নামটা সুন্দর করে বলেন তো। তোমার নাম তুমিই বলো। আপনিই বলবেন আর নিজের ভুল শুধরাবেন। ভুল? তখন তো আমার এতিম নাম বলেছেন বুয়া খালাকে, এবার বাপ মাওয়ালা নামটা বলবেন। আহিল কিছুক্ষণ চুপ থেকে বলল, খালা, ওর নাম হচ্ছে নাতাশা ইসলাম নাশু। হয়েছে? আমি নিশির দিকে তাকিয়ে বললাম। কিছুটা বাকি আছে। নিশি নামের কথাটা বলেন নাই তো, থাক, এটা আমিই বলছি। আসলে রাতের বেলায় হয়েছি বলে বাবা আমাকে নিশি নামে ডাকে, আর তার সাথে সাথে সবাই। আহিলের কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এই মেয়ে ক্ষণে ক্ষণে তাকে বিমোহিত করছে, বিরক্ত করছে, লজ্জায় ফেলছে, আবার সবকিছু ছাপিয়ে ভালোবাসতেও বাধ্য করছে। তার এতখানি বয়সে কম মেয়ে তো দেখেনি। খুঁজে খুঁজে এই মেয়েটার প্রেমে পড়তে হলো তার। একে ভালোবাসার ভাষাটাও আহিলের প্রতি মুহূর্তে নতুন নতুন করে শিখতে হচ্ছে। আসমানি খুব খাতির করছে নিশিকে। পারলে তো সে নিশির খাবারগুলো গিলে দিত আর পেটে ঢুকে হজমও করে দিত। আহারে, মেয়েটা একেবারে খেতে পারছে না চিনি দিয়ে পরোটা, অর্ধেকটা জল দিয়ে গিলছে। আসমানি সেই কখন থেকে এটা সেটা সেধে সেধে যাচ্ছে, কিন্তু কিছুই নিশির মুখে রুজতেছে না। আহিল সামনে থাকলে নিশ্চিত এতক্ষণে কয়েকটা বকার সাথে সাথে বাকি পরোটাটা হজম হয়ে যেত। ভাগ্যিস ফোন কল আসতে বাইরে চলে গেছে। নিশি এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে আসমানিকে আরো চিনি আনতে বলে উপরে চলে আসলো। এত বালা বালা খাওন থুইয়া চিনির ডিব্বা লইয়া পড়ছে। কথায় আছে না, কেউ পায় না তো কেউ পাইয়াও খায় না। এই বউয়ের হইছে হেই দশা। বিড়বিড় করতে করতে আসমানি রান্নাঘর থেকে চিনির বয়াম সহ নিয়ে আসলো। যত পারে খাক, পারলে বয়মের ভিতর পরোটা নিয়া ঢুকে যাক। খালি ডাইনিং রুম দেখে আসমানির বিড়বিড় করার মাত্রা আরো বেড়ে গেল। এর মধ্যেই আহিল হন্তদন্ত হয়ে বাইরে থেকে ঘরে ঢুকলো। চোখে মুখে স্পষ্ট রাগ। রাগের চোয়াল দুটো শক্ত হয়ে আছে, দাঁত খিচিয়ে আছে নিশ্চিত। আসমানি আহিলের এই রূপ দেখে ভয়ে ঢোক গিলতেও ভুলে গেছে। আস্তে আস্তেই বলেছিল সে, সব শুনে ফেলল। মনে মনে আল্লাহকে কয়েকবার ডেকে ফেলল সে। এই যাত্রায় বাঁচলে সে মনের মুখে কুলুপ এঁটে দিবে, যাতে বিড়বিড় আর করতে না পারে। ফোনে কথা বলা শেষ করেই আহিল পিছনে ফিরতেই দেখলো একজন মধ্যবয়স্ক লোক বাহির থেকে খুব আগ্রহ নিয়ে ভিতরে উকি ঝুঁকি মারছে। লুঙ্গি আর ফতুয়া পরে এসেছে, তার মানে আশেপাশেই থাকে। দেখে তো শিক্ষিত আর ভদ্রলোকই মনে হচ্ছে। কি ব্যাপার চাচা, কিছু লাগবে? Hey, are you blind? What you calling me Chacha? I'm still young now, foolish boy. এক পা অলরেডি কবরস্থানের গেটের সামনে চলে গেছে, আর এই লোক বলে কিনা স্টিল ইয়াং। আহিল নিজেই যে কত ডজনবার নিশির কাছ থেকে বুড়ো শব্দটা শুনেছে তা সে নিজেও জানে না। নিশি তাহলে একে দেখে কি বলবে? তা আপনি এভাবে উকিঝুঁকি দিচ্ছেন কেন, সেটা আগে বলেন তো। আমি তো দেখতে আসছিলাম এই বাড়িতে কোথায় খাবার বিতরণ হচ্ছে। খাবার বিতরণ মানে? ইয়েস, এই অর্ধেকটা রুটি আপনাদের বারান্দা থেকে আমার উপর ছুঁড়ে মেরেছে, তাও আবার টিস্যু পেপারে মুড়িয়ে ফেলেছে। তাও যখন আমার মিসেস চা নাস্তা নিয়ে আসছিলেন আমার কাছে, তখন এই যে আমি তাকে এত করে বোঝালাম আমি এর কিছুই জানি না। আমি তো পত্রিকা পড়ছিলাম বাগানের চেয়ারে বসে, তাকে কিছুতেই বোঝাতে পারলাম না। কি বললো জানেন? ভদ্রলোক এবারও আহিলের উত্তরে আশা না করে আবারও বলা শুরু করলো, আমার নামে নাকি বেবিচারের কেস করবে এই বয়সে। না,
টিস্যু পেপারে মুড়িয়ে রুটি ছুঁড়ে মানে নাকি প্রেম করা হচ্ছে, অথচ ডিল কে ছুঁড়েছে সেটাই আমি দেখলাম না। আমার মিসেস নাকি এবারে বারান্দায় কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আহিলের কাছে যদিও আগেই ব্যাপারটা জলের মতো স্পষ্ট ছিল, কিন্তু শিওর হওয়ার জন্য তাও সবটা শুনল। ডাকুন একবার তাকে, বুঝিয়ে বলে যাই। আরে বাবা, প্রেম যখন করবেই, আমাকে যখন এতই পছন্দ হয়েছে, কই সামনাসামনি কথা বলবে না? তা না রুটি ছোড়াছুড়ি করছে, মাঝখান থেকে আমার চা নাস্তা দুটোই গেল। আহিলের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। কি বলছে? এই লোকটাকে প্রথমে ভেবেছিল নাস্তার কথা বলবে, কিন্তু এখন আর বলবে না সে। বুড়োর এই বয়সে প্রেম করার শখ হয়েছে, সব দোষ নিশির। এই মেয়ের সবখানে ক্যাচেল না করলে শান্তি হয় না। আজ ওর একদিন কি আমার। চাচা, হেই হুজির চাচা, দেখছো তোমার বাড়ি থেকে আমার বাড়িতে রুটি ছুঁড়ে প্রেমপত্র পাঠাচ্ছে, আর তুমি কি না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আজকাল কি এভাবে প্রেম হয় নাকি? স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি ব্যাপারখানা দেখছি। আহিলের বাকি কথা বলার আগেই দেয়ালের ওপাশ থেকে চড়া মহিলা কণ্ঠ শুনতে পেল। আমার মিসেস ডাকছে, আমি যাই। কপালে কি আছে একমাত্র আল্লাহ তো আলাই জানে। রাগে আহিলের এই মুহূর্তে নিশিকে আছাড় দিতে ইচ্ছে করছে কয়েকটা। রুটি ছুঁড়ে প্রেম করা বার করছি ওর। এত দুষ্টি বুদ্ধি মাথার কোন নার্ভ থেকে যে সৃষ্টি হয় তা আজ নিশির মাথা ফাটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে আহিল। সেই কখন থেকে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে নিশির, উঠতে চাইলেও উঠতে পারছে না। ফাজিলটা সেই কখন থেকে মুখোমুখি হয়ে তার সামনে চেয়ার টেনে বসেছে, এমন ভাবে বসেছে উঠারও কোনো জো নেই। উফ, এভাবে কেউ বসে নাকি? আর কিভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে? এভাবে কি কেউ তাকিয়ে থাকে নাকি? নিশিত বড্ড অস্বস্তি হচ্ছে, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, আর চোখে আহিলকে দেখছে। এবার নিশির বেশ ভয় করছে। চোয়াল শক্ত করে রেখেছে, চোখগুলো কেমন লালচে হয়ে আছে। গাঁজা টাজা খেয়েছে নাকি? সকালবেলায় গাঁজাখড়ি শুরু করে দিয়েছে। এখন কি করবে সে? ধরে খিসনি মাইন মারবে নাকি? নিশির এই মুহূর্তে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কপালে বুক চাপড়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এই ছিল তার কপালে। আল্লাহ দুনিয়া জুড়ে আর কোনো ছেলে পাইল না, একটা গাঁজাখোর। এর থেকে তো বাকিটুকু আর ভাবতে পারল না নিশি। নাস্তা শেষ না করে বলে আসলে কেন? শেষ করেই তো এলাম। তোতলামি বন্ধ করে ভালো করে বলো, কিছুই বুঝতে পারছি না। বলছি না, নাস্তা শেষ করেই তো এলাম। মিথ্যে বলছো কেন? মিথ্যে বলবো কেন? আমি পুরো আস্ত একটা পরোটা খেয়ে তারপর এসছি। আবার মিথ্যে? তোমার প্লেটটা এখনো অর্ধেক পরোটা রয়েছে। একদম মিথ্যা বলছে, তার উপর আবার রাগ এখানে হচ্ছে। প্লেটে অর্ধেক পরোটা রয়েছে বলেই হলো। অর্ধেক পরোটা কখন আমি টিস্যুতে মুড়ে বাড়ি বাইরে ফেলে দিয়েছি? আহিলের দিকে চোখ যাওয়া মাত্রই নিশির মনে পড়ল সে কি বলছে। কোন রকমে একটা ঢোক গেল। ডান হাতে কনিষ্ঠা আঙুল দেখিয়ে জোর করে হাসি দিয়ে বলল, ওয়াশরুম পেয়েছে। বলে উঠতে নিলে আহিল নিশির দিকে আরো এগিয়ে বসে। তারপর নিশির নিজের দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে ধরে, যাতে আর উঠতে না পারে। এসব বাহানা আমার সামনে চলবে না। আমার কথা শেষ হয়েছে, উঠছিলে কেন? আমি আবার? নিশি মাথা নিচু করে চুপ করে বসে আছে। মুখ নিচু করে রেখেছো কেন? আমার সামনে আর কখনো মাথা নিচু করে রাখবে না, খবরদার। নিশি সাথে সাথে মাথা তুলল, কিন্তু আহিলের দিকে তাকালো না। পাশের পাশে খাবার ছুঁড়েছো কেন? এবার নিশি মুখ তুলে চাইল। রাস্তায় ছুটতে গিয়ে ও বাড়ি চলে গেছে, আমি ইচ্ছে করে করিনি। পয়সা দিয়ে খাবার কেনা হয় খাওয়ার জন্য, ঢিল ছুঁড়ে রাস্তায় ফেলার জন্য না। কি খোটা দিচ্ছে, তাও আবার অর্ধেকটা রুটির জন্য? কি খুঁজছো এদিক ওদিক তাকিয়ে? আমার পার্স অর্ধেকটা রুটির জন্য আমাকে এভাবে খোটা দিচ্ছেন? আমি কি এতিম, রাস্তার ভিখারিনি নাকি? না খেয়ে থাকি আমি? আমার বাপ কি আমায় না খাওয়ায় বাতাস দিয়া বড় করছে? কয় কেজি আটা দিয়ে এই অর্ধেক রুটি বানাইছেন, কি দাম দিয়ে দিব? নিশির মুখ চোখ লাল হয়ে অবস্থা বেগতি। মারছিল মার, একটা থাপ্পড় দিয়ে একদম ঠান্ডা করে ফেলবো বলে দিলাম। কিন্তু একে তো দোষ করেছো, কেউ চুপ থাকবে তা না, মুখে মুখে তর্ক। ফাজল মেয়ে কোথাকার।
বলেই আহিল নিজের বসার চেয়ারটাতে সজল একটা লাথি দিয়ে রুম থেকে চলে গেল। মনে করে নিশির আর কাঁদতে হলো না, এভাবে তো বাবা ওকে কোনোদিনও বকেনি। নিশি বারবার চেয়ারটার দিকে তাকাচ্ছে, লাথি দেওয়ার কারণে চেয়ারটা সিটকে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আসছে। নিশি তো বসেছিল ড্রেসিং রুমের টুলটাতে, আর আহিল বসেছিল তার ডেস্কের ইজি চেয়ারে। চেয়ারের নিচের অংশটা বাঁকা হয়ে গেছে, আর নিশির কান্নার বেগটা আরো কয়েক গুণ বেড়ে গেল। ডাইনিং টেবিল থেকে খাবারের প্লেট তুলছিলেন আসমানি। হঠাৎ করেই উপর থেকে ধরাম করে একটা আওয়াজ শুনে সে লাফিয়ে উঠল। প্রায় কি হচ্ছে উপরে? কিসের আওয়াজ এটা? পড়ে টরে গেল নাকি? নাকি হতেই পারে না, ছোট সাহেব মারবে বৌমনি রে। এই কয়েক ঘন্টা আসমানি তা ভালোই টের পেয়েছে। কর্মের জন্য তো কম বাড়ি যায়নি সে, বহুত স্বামী স্ত্রী দেখেছে আসমানি। সাহেবের ছেলে যে এই মেয়েকে মনে প্রাণে ভালোবাসে তা তার চোখে মুখে ঝলকায়। কথাগুলো ভাবতেই ভাবতে আসমানির বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আসমানি তো ভেবে নিয়েছিল আজকে এই বাড়িতে তার শেষ দিন। কি রাগ চোখে মুখে। এই ছেলে মোটেও বড় সাহেবের মতন হয় নাই। বড় সাহেব কত ঠান্ডা মাথার লোক। আসমানি তার ভাবনা চিন্তা সব বন্ধ করে দিল, আর আহিলকে উপর থেকে নিচে নেমে আসতে দেখে আর ভাববে না সে? কখন আবার কি না কি শুনে ফেলে আল্লাহ জানে। উপর থেকে নিচে নেমে আহিল সোফায় বসে পড়ল। নিজেকে পুরো বিধ্বস্ত লাগছে তার। সারা রাত ঘুম হয়নি এক ফোঁটাও। মাথাটা এবার হ্যাং হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। প্রেশারটা নিশ্চিত বেড়ে কমে গেছে। মাথাটা ঘাড়ের থেকে একেবারে ছিঁড়ে যাচ্ছে। সকালের নাস্তার সাথে সাথে আসমানি দুপুরের রান্না চুলায় বসিয়ে দিয়েছিল, আর দুজন মানুষের রান্না। ইয়ার এমন কি তার পাকা হাতের কাছে। রান্না শেষ করে সবকিছু গুছিয়ে সে এগুলো ড্রয়িং রুমের দিকে। ভেবেছিল উপরে গিয়ে আবার তার যাবার কথা জানিয়ে যেতে হবে, কিন্তু না, আহিলকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখে এগুলো তার দিকে। সোফায় কখন যে মাথা এলিয়ে চোখ বুজেছিল তার কিছুই বলতে পারবে না সে। ঘুমটা দরকার ছিল তার। এখন বেশ ভালো লাগছে। গার ব্যথাটাও আর নেই, তার সাথে মাথা ব্যথাটাও অনেকটা হালকা লাগছে। আমার রান্না শেষ ছোট সাহেব, আমি গেলাম। দরজা ফিরাই দেয়া, আপনি বরং উপরে রুমে গিয়ে রেস্ট করেন। রোস্ট না খালা, রেস্ট। আর এত জলদি তোমার রান্না শেষ? হ্যাঁ, সকালে রান্নার সাথেই দুপুরেরটা বসাই দিয়েছিলাম, তাই ঘন্টাখানেকের মধ্যে শেষ হইয়া গেছে। কি ঘন্টা ভরে সোফায় বসে ঘুমিয়েছে সে? ভাবতে লাগলো আহিল। ছোট সাহেব, বৌমনিরে নাস্তার পর আর নিচে নামতে দেখলাম না। হের কি শরীর খারাপ করছে? না মানে নাস্তা করার পর উপরে যে গেছে আর নিচে নামতে দেখি নাই। নিশির কথাটা একেবারে আহিলের মাথা থেকে বের হয়ে গেছে। আসমানের কথায় তার বোধ উদয় হলো। তখন বকাঝকা করে নিচে এসে কখন যে ঘুমিয়ে পড়েছিল, তার উপর শরীরটা একদম নিয়ন্ত্রণের বাইরে ছিল। কাল বেশ জ্বর ছিল। ও, হেল্লাই মায়াটা সকালে কিছু খাইতে পারে নাই। এইটা সেইটা কত কিছু সাতলাম, কিছুই নিল না। সব নাকি তিতা লাগতেছে তার কাছে। এবার আহিলের বেশ খারাপ লাগছে। কালকে সারা রাত মেয়েটা জ্বরে পড়লো, তার উপর বকাঝকা করলাম। সকালের কাজখানা যে নিশি আহিলের বকা থেকে বাঁচার জন্য করেছে তা আর আহিল বুঝতে বাকি রইল না। ছোট সাহেব, বৌমনির জন্য কি কিছু বানাই দেবো নতুন কইরা? না, আপাতত এক গ্লাস গরম দুধ দিয়ে যাও, ততক্ষণ আমি চোখে মুখে জল ছিটিয়ে আসি। নিচে গেস্ট রুমের ওয়াশরুম থেকেই ফ্রেশ হতে ঢুকে পড়ল আহিল। বের হওয়ার সময় রুমটা যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। চেয়ারে লাথি দেওয়ার কারণে চেয়ারটা যে ওয়াশরুমের দরজার সামনে পড়েছিল তা এতক্ষণে আহিলের নজরে পড়ল, কিন্তু নিশিকে দেখা যাচ্ছে না। কোথায় গেল? বারান্দায় দুধের গ্লাসটা বেড সাইড টেবিলে রাখতেই আহিল নিশিকে দেখতে পেল। বেডের অপোজিটে ফ্লোরে মাথা নিচু করে বসে আছে সে। আহিল আর দেরি না করে সেদিকে এগিয়ে গেল। আহিলকে সামনে আসতে দেখে নিশি বসে কয়েক পা পিছিয়ে গেল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। চোখ মুখ ফুলে সারা মুখ লাল হয়ে গেছে। চোখের জলে গালে আর বুকে চুল লেপটে আছে। আহিলের সামনের মেঝেতে বসে ওকে ধরতে গেলে, আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না।
আমার ভুল হয়ে গেছে নিশু, আমি তোমাকে ভুল বুঝেছি। নিশি ক্রমাগত হাত পা ছুঁড়ে আহিলকে সরিয়ে দিচ্ছে। আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না। আমরা থাকবো না এখানে, চলে যাব। আর কাঁদে না প্লিজ, আমার ভুল হয়ে গেছে সোনা, তোমাকে আমার একদম বকা দেওয়া উচিত হয়নি, আর হবে না এমন। কান্নার উপর এখন কোনো নিয়ন্ত্রণ নেই নিশির। কান্নার সাথে পাল্লা দিয়ে হিচকিও কয়েক দফা বেড়ে গেছে, যার কারণে নিঃশ্বাস জোরে জোরে টেনে নিতে হচ্ছে। এভাবে নিঃশ্বাস নিতে নিতে গলাটা কেমন যেন শুকিয়ে আসছে তার। এতক্ষণ ফ্লোরে বসে থাকার জন্য কোমর আর পা কেমন অসাড় হয়ে আসছে, বড্ড দুর্বল লাগছে নিজেকে। আহিলকে এই মুহূর্তে বিষাদের মতন লাগছে তার কাছে, যার জন্য কাছে ঘেঁষতে দিচ্ছে না, ক্রমাগত হাত পা ছুঁড়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তাকে।